2022 সালে করাচি বিশ্ববিদ্যালয়ের পাশে একটি চীনা নাগরিকদের বাসের কাছে একটি নারী আত্মঘাতী নিজেকে উড়িয়ে দেয়। সে কোনো মূর্খ লোক ছিল না, সে ছিল না কোনো ধর্মান্ধ লোক। সে ছিল শিক্ষিত, বিজ্ঞানে মাস্টার্স করা একটি নারী আর দুই সন্তানের জন্মে। রাষ্ট্রীয় বৈষম্য কতটা বেশি থাকলে মানুষ আত্মঘাতী বোমায় পরিণত হয়। পাকিস্তানের বেলুচিস্তান, যেখানে সব থেকে বড় গ্যাসের ভান্ডার রয়েছে, যেখান থেকে চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোর গেছে, যেখানে সব থেকে বড় সোনার খনি, সব থেকে বড় রেয়ার আর্থ মেটেরিয়ালের খনি, যা পৃথিবীতে অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেখান থেকে পৃথিবীর অন্যতম বড় গভীরতম পোর্ট গোয়াদর পোর্ট করা হয়েছে, তারপরেও কেন বেলুচিস্তানে আজকে এই অবস্থা? এত কিছু থাকার পরেও কেন বেলুচিস্তানের মানুষদের মৌলিক অধিকার পর্যন্ত ঠিকভাবে নেই? কেন তারা খেয়ে পরেও বাঁচতে পারছে না? আজকে কেন পাকিস্তানি আর্মির সাথে থেমে থেমে বেলুচদের বা বিএলএর সহ বিভিন্ন সংগঠনের সাথে যুদ্ধ হচ্ছে? আসলে বেলুচিস্তান কেন পাকিস্তান থেকে স্বাধীনতা চায়? বাস্তবে কি বেলুচিস্তান পাকিস্তান থেকে স্বাধীন হতে পারবে? আজকে জানবো কেন বেলুচিস্তানের মতো প্রদেশ পাকিস্তান থেকে স্বাধীনতা চায়। কেন বেলুচরা বা বিএল এর উপর সেনাবাহিনী এত বড় বড় অপারেশন চালানোর পরেও তাদের হামলার পরিসর এখনো কমছে না? তারা কি বাস্তবে স্বাধীনতা অর্জন করতে পারবে, নাকি এভাবেই পাকিস্তান আর্মির সাথে দীর্ঘদিন যুদ্ধ চলতে থাকে? কি হবে তাদের ভবিষ্যৎ? বাস্তবে কি পাকিস্তান অখণ্ডিত থাকবে, নাকি ভেঙে চুরে চুরমার হয়ে যাবে? আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। চলুন শুরু করা যাক। আসলে যে বেলুচিস্তান আছে, বেলুচিস্তান কিন্তু একসময় পাকিস্তানের অংশ ছিল না বা ভারতবর্ষের অংশ ছিল না। এটা অনেকগুলো রাজ্যে ভাগ হয়েছিল, আর তার মধ্যে কালাত ছিল অন্যতম রাজ্য। ব্রিটিশ আমলে ব্রিটিশরাই কালাতের সাথে একটি চুক্তির মাধ্যমে অ্যাডজাস্ট করে চলছিল, এবং তারা নিজেদের শাসন করেছিল পরোক্ষভাবে। স্বাধীনতার সময় 1947 সালে কথা ছিল যে ভারতবর্ষের বিভিন্ন রাজ্য যদি চায় তারা নিজেরা স্বাধীন হতে পারবে, অথবা ভারত ও পাকিস্তানের মধ্যে মিশে যেতে পারবে। কালাত রাজ্য 1947 সালে নিজেদেরকে স্বাধীন দাবি করে, কিন্তু ব্রিটিশরা এখানে অন্য ধরনের গেম খেলে। তারা বলে এই কালাত রাজ্য আসলে ইন্টারন্যাশনাল সম্পর্ক বা আন্তর্জাতিক বাস্তবায়নের সাথে মানিয়ে নিতে ব্যর্থ হবে। এখান থেকে পাকিস্তান বড় একটা অ্যাডভান্টেজ পায়। তারা এই কালাত রাজ্যকে বা তৎকালীন বেলুচিস্তানের সব থেকে ইম্পর্টেন্ট লোকেশনকে বড় ধরনের চাপ প্রয়োগ করে তাদেরকে পাকিস্তানের সাথে মিলে যেতে। অবশেষে পাকিস্তানের সাথে এই কালাত যোগ হয়, এর সম্পূর্ণটার নাম দেওয়া হয় বেলুচিস্তান। তবে বেলুচদের ভাষ্যমতে তাদের উপর চাপ প্রয়োগ করে এই রাজ্যকে পাকিস্তানের সাথে যোগ করে দেওয়া হয়। ওই সময় কালাত রাজ্যের রাজার ভাই প্রিন্স আব্দুল করিম এই ডিলের সম্পূর্ণ বিরোধিতা করে। সে তার কিছু লোক ও অনুসারীদেরকে নিয়ে পাহাড়ে চলে যায় এবং সেখান থেকে স্বাধীনতা সংগ্রাম শুরু করে। দিনের পরে দিন হামলা, পাহাড়ে লুকিয়ে থেকে গেরিলা অ্যাটাকের কাছে পাকিস্তানি বাহিনী ধীরে ধীরে ধরাশয়ী হতে শুরু করে। তারা ধৈর্য হারায়। তারা প্রিন্স আব্দুল করিমকে নিচে আসতে বলে এবং তাদের সাথে ডিলের কথা বলে, এমনকি ধর্মীয় কসমও খায়। কিন্তু তারা নিচে আসার সাথে সাথে তাদেরকে বন্দী বানানো হয় এবং সেখান থেকে বেলুচিস্তানের স্বাধীনতার যাত্রা অনেকটা প্রশমিত হয়। এটা ছিল পাকিস্তানিদের তরফ থেকে বিশ্বাসঘাতকতা, যেমনটা তারা বাঙালিদের সাথে করেছিল। বাঙালিরা পাকিস্তান স্বাধীনের জন্য সব থেকে বড় বিসর্জন দিলেও পাকিস্তানিরা বাঙালিদের নির্বাচনে জিতলেও তাদের হক দেয়নি। তাছাড়া সম্পদ ও সবকিছু নিয়ন্ত্রণ তাদের কাছে ছিল। বেলুচিস্তানের ক্ষেত্রেও পাকিস্তানিরা ঠিক সেই কাজই করে, আর এখান থেকেই আসল বিরোধ দানা বাঁধা শুরু করে। আসলে বলা হয়ে থাকে বিদ্রোহ কোনোদিন বন্দুকের নল দিয়ে থামানো যায় না। আপনি একটি বন্ধ করবেন, আর একটি জ্বলে উঠবে। আপনি একটি প্রদীপ নিভিয়ে দেবেন, আরো 5টি প্রদীপ জ্বলে উঠবে। তারপরে শীর্ষ পজিশনে আসে নবাব নওরুজ খান। সে বড় ধরনের গেরিলা আক্রমণ চালায় ও পাকিস্তানিদের আবারও নাস্তানাবুদ করে। পাকিস্তানিরা এবারও সেই আগের চাল চালে। তারা তাকে নিচে নেমে আসতে বলে, যেহেতু বেলুচিস্তানের পাহাড়ে যুদ্ধ করা খুবই টাফ ব্যাপার এবং সেখানে পাকিস্তানি বাহিনীরা ততটা সফল হচ্ছিল না। তারা প্রিন্স নওরুজ খানকে বলে, আমরা আপনাদের সাথে চুক্তি করতে চাই, আপনি নিচে নেমে আসুন এবং আপনাদের সকল সঙ্গী সাথীদের নেমে আসুন। এখানেও তারা ধর্মের ব্যবহার করে কচম কাটে, কিন্তু তারা যখন নিচে নেমে আসে তখন তাদেরকে নিয়ে যাওয়া হয় জেলে এবং তাদেরকে জাতীয় গাদ্দার বলে ফাঁসি দেওয়া হয়। তবে এখানে এই ফাঁসি টোটাল উল্টো রূপ ধারণ করে। তার এই ফাঁসির ঘটনা পুরো বেলুচিস্তানে আগুনের মতো ফেলতে শুরু করে এবং সেখান থেকে নতুন বিদ্রোহ শুরু হয়। তৈরি হয় বিএল এর মতো নতুন সশস্ত্র সংগঠন,
যারা ধীরে ধীরে স্বাধীনতা আন্দোলনকে আরো বড় রূপ ধারণ করায়, যারা একের পর এক পাকিস্তানে হামলা করে, পাকিস্তানের রোড ঘাট ব্লক করে দেয়, পাকিস্তানের সরকারি স্থাপনা থেকে শুরু করে সেনা চৌকিতেও আক্রমণ শুরু করে। এখান থেকে সেনাবাহিনীর সাথে যুদ্ধ দীর্ঘায়িত হয়, রক্তের বন্যাও ধীরে ধীরে প্রসারিত হয়, আর পাকিস্তানের এই প্রদেশ দীর্ঘ কনফ্লিক্টে জড়িয়ে পড়ে। এরপর পাকিস্তান নতুন এক চাল দেয়। এর কারণ কি? এর কারণ হচ্ছে ওই সময় বাংলাদেশ বা তৎকালীন পূর্ব পাকিস্তান পাকিস্তানের হাতছাড়া হয়ে যায়। তখন সংবিধান তৈরি করার সময় হয়ে পড়ে। তারা বেলুচ নেতাদের সাথে বসে বলে যে আমরা তোমাদেরকে সব ধরনের সুযোগ সুবিধা দেব, তোমাদেরকে বড় বড় লেভেলে নিয়ে যাব। তারা নির্বাচন দেয় এবং নির্বাচনে বেলুচ সাধারণ নেতারা বা বেলুচ স্থানীয় নেতারা জিতে যায়। তাদের কাউকে গভর্নর বানানো হয়, কাউকে মুখ্যমন্ত্রী বানানো হয়, কাউকে বড় বড় পোস্ট দেওয়া হয়। পাকিস্তানের প্রধানমন্ত্রী হয় জুলফিকার আলী ভুট্টো। তবে নির্বাচনের পরেই নতুন চাল চালে আবার পাকিস্তান। তারা বেলুচ নেতাদেরকে জেলে ভরা শুরু করে, তাদের কাছ থেকে আবার সব ধরনের সুযোগ সুবিধা কেড়ে নেয় এবং বেলুচিস্তানে ত্রাসের রাজত্ব শুরু করে। আসলে বেলুচরা ধীরে ধীরে বৈষম্য শিকার হয়ে বিদ্রোহের পথ বেছে নিয়েছে। তারা বিএলএ সহ বিভিন্ন সশস্ত্র সংগঠন তৈরি করেছে, যারা পাকিস্তানি বাহিনীর উপর একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে। মেইন সমস্যাই হচ্ছে সম্পদ বন্টন নিয়ে। পাকিস্তানের সব থেকে বড় গ্যাসের খনি হচ্ছে বেলুচিস্তানে, কিন্তু বেলুচ মানুষরাই রান্না করে কাঠের চুলায়। পাকিস্তানের সব থেকে বড় স্বর্ণের খনি বেলুচিস্তানে, কিন্তু বেলুচরা সেই স্বর্ণের খনি 2%-এরও কম সম্পদ তারা পেয়েছে। বেশিরভাগ সম্পদই গিয়েছে চীনাদের পকেট আর পাকিস্তানের কেন্দ্রীয় সরকারের পকেটে। বেলুচিস্তানরা বুঝতে পেরেছে যে তাদের বিদ্রোহ করা ছাড়া আর কোনো গতি নেই। এরকম বৈষম্য ছাড়াও আরো বড় বৈষম্য রয়েছে। পাকিস্তানের বিভিন্ন জায়গায় যে গ্যাস পাওয়া যাচ্ছে তার ইউনিটের যে দাম তা থেকে বেলুচিস্তানের গ্যাসের দাম কম। অর্থাৎ সব দিক থেকে বেলুচিস্তানের সাথে বৈষম্যমূলক ব্যবহার করা হচ্ছে। আর বেলুচরাও তাই অস্ত্রের ভাষা প্রয়োগ করছে। তাদের বৈষম্যের মাত্রায় এতটাই, ধরুন বাংলাদেশের বরিশালে মানুষ যে ধান উৎপাদন করছে তার মূল দেওয়া হলো 20 টাকা, আর একই ধান একই খরচ ব্যবহার করে ঢাকায় যদি কেউ উৎপন্ন করে তার মূল দেওয়া হচ্ছে 100 টাকা। তার মানে কি? সরকারই আপনাকে মুনাফা থেকে বঞ্চিত করছে, আর আপনি হচ্ছেন চরম বৈষম্যের শিকার। এটাকে চুরি বলা যায় না, এটাকে বলা হয় সম্পূর্ণ ডাকাতি। আপনি 100 টাকার জিনিস 20 টাকায় নিচ্ছেন, আবার সেখানকার প্রয়োজনীয় খনি থেকে যে লাভ হচ্ছে সেটাও আপনি নিয়ে যাচ্ছেন নিজের কাছে, আর তাদেরকে দিচ্ছেন মাত্র 2%। সমস্যা তো হবেই। মানুষ যখন বৈষম্যের শিকার হয়, মানুষ যখন সাধারণ আন্দোলন করে তাদের নিজেদের হক পায় না, তখন অস্ত্র তুলে নেয়। বৈষম্যের শিকার থেকে বাঁচতে মানুষ অস্ত্র দিয়ে জবাব দিতে চায়। বেলুচিস্তানেও সেটাই হচ্ছে।